একাদশ শ্রেণী রসায়ন প্রথম সেমিস্টার এর চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন। তো এই অধ্যায় থেকে আমরা অধ্যায়ের শুরুতেই কয়েকটি বেসিক জিনিস নিয়ে একটু আলোচনা করব। কি সেই বেসিক জিনিসগুলো যেগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, তা হচ্ছে যোজন কক্ষ, যোজক ইলেকট্রন, যোজন কক্ষ, যোজক ইলেকট্রন, দুটি সূত্র, অষ্টক সূত্র, দ্বৈত সূত্র এবং লুইস প্রতীক। তো যোজন কক্ষ বলতে কি বুঝি? পরমাণুর যোজন কক্ষ বলতে সর্ববহিস্থ কক্ষকে বোঝায়, তবে কখনো কখনো বহিস্থম কক্ষের আগের কক্ষকেও বোঝায়। কি বলতে চাইল? যেমন যদি ধরি সোডিয়াম পরমাণুতে মোট 11টি ইলেকট্রন বর্তমান। তার মধ্যে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষে 8টি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষে 1টি ইলেকট্রন থাকে। এবার সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় কক্ষেই বর্তমান, অর্থাৎ তৃতীয় কক্ষের পরে আরও কক্ষ রয়েছে কিন্তু সেগুলোতে ইলেকট্রন নেই। তার মানে সর্বশেষ যে কক্ষে ইলেকট্রন থাকে সেটিকেই আমরা সর্ববহিস্থ কক্ষ বা যোজন কক্ষ বলবো। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে তৃতীয় কক্ষটি হলো সর্ববহিস্থ কক্ষ বা যোজন কক্ষ। তাহলে সোডিয়ামের যোজন কক্ষে বা সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন বর্তমান? 1টি ইলেকট্রন বর্তমান। একই রকমভাবে যদি ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে দেখি, তাহলে ক্লোরিন পরমাণুতে মোট 17টি ইলেকট্রন বর্তমান। 17টি ইলেকট্রনের মধ্যে প্রথম কক্ষে 2টি, দ্বিতীয় কক্ষে 8টি এবং তৃতীয় কক্ষে 7টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ ক্লোরিনের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ বা যোজন কক্ষটি হলো তৃতীয় কক্ষ, আর সেই কক্ষে উপস্থিত মোট ইলেকট্রন রয়েছে, অর্থাৎ যোজন কক্ষে, ক্লোরিনের ক্ষেত্রে যোজন কক্ষে ইলেকট্রন রয়েছে 7টি। ঠিক আছে, এবার আমরা বললাম যে তবে কখনো কখনো বা কোনো কোনো ক্ষেত্রে বহিস্থম কক্ষের আগের কক্ষকেও কি বোঝায়? যোজন কক্ষ বোঝায়। কেমন? যেমন যদি আমরা বলি যে পর্যায় সারণীতে দেখেছি এফ ব্লক মৌলসমূহ। এফ ব্লক মৌলসমূহের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NS2 N-1 D021 N-2 F1 to 14। অর্থাৎ কি, যদি এই দিক থেকে বলি N-2 F1 to 14 N-1 D021 NS2। এই হচ্ছে এফ ব্লক মৌলসমূহের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এই N-1 মানে NS2 এটাও সর্ববহিস্থ কক্ষ, তার ঠিক আগের কক্ষ N-1 মানে N এর থেকে এক মুখ্য কোয়ান্টাম সংখ্যা কম, অর্থাৎ N-1 D021 এটাও কিন্তু সর্ববহিস্থ কক্ষকেই বোঝাচ্ছে। কি, এটা যদি 6 হয় তাহলে N-1 হচ্ছে 4, তাহলে সর্ববহিস্থ কক্ষের আগের কক্ষেই কিন্তু এই উপকক্ষটা বর্তমান। তার ঠিক আগের কক্ষে N-2 F উপকক্ষ, অর্থাৎ এটা যদি 6 হয়, N এর মান 6 হয়, তাহলে N-1 হচ্ছে 5 আর N-2 হচ্ছে 4, অর্থাৎ 4 তার মানে 6s এর আগের কক্ষে কিন্তু 5D উপকক্ষ রয়েছে, তার আগের কক্ষে 4F উপকক্ষ রয়েছে। কিন্তু ওই জন্য বলছে বহিস্থম কক্ষের আগের কক্ষকেও বোঝায়। ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কিন্তু 3টি বহিস্থ কক্ষ বর্তমান। ঠিক আছে, তো এবার বলবো যোজক ইলেকট্রন। যোজক ইলেকট্রন কি? যোজক ইলেকট্রন হচ্ছে সর্ববহিস্থ কক্ষে বা যোজন কক্ষে যতগুলো ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে সেগুলি হচ্ছে যোজক ইলেকট্রন। সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন যেগুলি রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে সেই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে যোজক ইলেকট্রন। ঠিক আছে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে এই একটি ইলেকট্রন রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাই এক্ষেত্রে যোজক ইলেকট্রন হচ্ছে এই একটি। ঠিক আছে, এবার এই যে কার্বনের ক্ষেত্রে এই 4টি ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষের 4টি ইলেকট্রন রাসায়নিক বন্ধন গঠনে অংশগ্রহণ করে, সেই জন্য এই 4টি ইলেকট্রন হচ্ছে যোজক ইলেকট্রন। তাহলে যোজন কক্ষ এবং যোজক ইলেকট্রন আমরা বুঝলাম। এবার হচ্ছে অষ্টক সূত্র। কি বলছে অষ্টক সূত্রে? রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল নিজ নিজ যোজন কক্ষে
ইলেকট্রন গ্রহণ বা যোজন কক্ষ থেকে ইলেকট্রন বর্জন, অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস তথা অষ্টক লাভের প্রবণতা দেখায়। একেই যোজ্যতার অষ্টক সূত্র বলে। কি, এবার উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমে বলছে নিজ নিজ কক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজন কক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজন কক্ষ থেকে ইলেকট্রন বর্জন। কীরকম? যেমন সোডিয়ামের যোজন কক্ষে 1টি ইলেকট্রন বর্তমান, আর ক্লোরিনের সর্ববহিস্থ কক্ষে বা যোজন কক্ষে 7টি ইলেকট্রন বর্তমান। এবার সোডিয়াম কি করে? তার সর্ববহিস্থ কক্ষের 1টি ইলেকট্রনকে বর্জন করে কি হয়ে গেল? 1টি ইলেকট্রন বর্জন করে একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হলো ক্যাটায়ন। এটা হলো ক্যাটায়ন, ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি হয়ে গেল? 2,8। আগে ছিল 2,8,1, এখন 1টি ইলেকট্রন বর্জন করার ফলে 2,8। সেই বর্জিত ইলেকট্রন কি করলো? ক্লোরিন তার যোজ্যতা কক্ষে গ্রহণ করলো বা যোজন কক্ষে গ্রহণ করার ফলে ওর আগে ইলেকট্রন ছিল 2,8,7, এখন হয়ে গেল 2,8,8, এবং সেই সঙ্গে একক ঋণাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হলো, অর্থাৎ অ্যানায়নে পরিণত হলো। এবার এই ক্যাটায়নটি যখন তৈরি হলো তখন সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে 8টি, আর ক্লোরিন যখন অ্যানায়নে পরিণত হলো তখন তার সর্ববহিস্থ কক্ষে 8টি, অর্থাৎ যোজ্যতা কক্ষে 8টি ইলেকট্রন পূর্ণ করার প্রবণতা, 8টি ইলেকট্রন করার একটা প্রবণতা দেখা গেল। ঠিক আছে? তো তাহলে আবার এটা তো গেল যোজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন এবং যোজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ। এবার ইলেকট্রন জোড় গঠন করছে কখনো কখনো। কি, কার্বনের যে মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6 এবং ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,4, তাহলে সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন দেখতে পাচ্ছি? 4টি। এবার এই 4টি ইলেকট্রন দিয়ে 4টি ইলেকট্রন জোড় গঠন করবে। কার সঙ্গে? 4টি হাইড্রোজেন পরমাণু, তার মধ্যে 1টি করে ইলেকট্রন বর্তমান, এবং এই 1টি করে ইলেকট্রন দিয়ে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে একটি জোড়, এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রন একটি জোড়, এরকম করে 4 জোড়া ইলেকট্রন গঠন করবে কার্বন তার সর্ববহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন দিয়ে। এই যে ইলেকট্রন জোড় গঠন করার ফলে এবার কি হয়ে গেল? কার্বনের ছিল 4টি আর হাইড্রোজেনের 4টি থেকে 4টি নিয়ে মোট 8টি ইলেকট্রন কিন্তু পূর্ণ করলো, অর্থাৎ 8টি ইলেকট্রন বা অষ্টক লাভের একটা প্রবণতা কিন্তু কার্বনও দেখাচ্ছে। এই যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো তাদের সর্ববহিস্থ কক্ষে অষ্টক লাভের যে প্রবণতা দেখায়, অর্থাৎ 8টি ইলেকট্রন করার যে প্রবণতা দেখায়, সেটাকেই কিন্তু আমরা অষ্টক সূত্র বলছি। কারণ যখনই 8টি ইলেকট্রন পূর্ণ করে তখন সেটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস হয়, আর আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী ইলেকট্রন বিন্যাস। সেই জন্যই বিভিন্ন মৌলের পরমাণুগুলো অষ্টক পূর্ণ করার চেষ্টা করে। এটাকেই আমরা বলছি অষ্টক সূত্র। এবার বলবো দ্বৈত সূত্র। কি দ্বৈত সূত্র? যে পর্যায় সারণীতে হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলো কি করে? তাদের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন করার চেষ্টা করে বা দ্বৈত পূর্তি করার চেষ্টা করে বা দ্বৈত লাভের চেষ্টা করে। সেটাকেই বলা হচ্ছে দ্বৈত সূত্র। কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসও স্থায়ী ইলেকট্রন বিন্যাস, তাই হিলিয়ামের কাছাকাছি যে পরমাণুগুলো আছে তারা কি করে? ইলেকট্রন ত্যাগ করে বা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে দ্বৈতপূর্ত করার চেষ্টা করে। যেমন হাইড্রোজেনের সর্ববহিস্থ কক্ষে 1টি ইলেকট্রন আছে, আর এই কার্বনের 1টি ইলেকট্রনের সঙ্গে যুক্ত হয়ে একটি ইলেকট্রন জোড় গঠন করে এবং হাইড্রোজেন তার সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন পূর্ণ করে। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে দ্বৈত সূত্র। তাহলে যখনই কোনো যৌগ গঠিত হচ্ছে তখন সেই যৌগগুলোর মধ্যে পরমাণুগুলোর হয় 8টি ইলেকট্রন পূর্ণ করে, নয় 2টি ইলেকট্রন পূর্ণ করে। হিলিয়ামের কাছাকাছি যারা আছে তারা 2টি ইলেকট্রন পূর্ণ করে, অর্থাৎ অষ্টক সূত্র মানে অথবা দ্বৈত সূত্র মেনে চলে। তো এই ছিল আমাদের অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র। এইবারেতে আমরা বোঝার চেষ্টা করব লুইস প্রতীক। এবার লুইস প্রতীক কি? লুইস প্রতীক হলো কোনো মৌলের যোজ্যতা কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে ততগুলি বিন্দু দিয়ে ওই মৌলের পরমাণুর চিহ্নকে বেষ্টন করার ফলে যে প্রতীক পাওয়া যায়। যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি বলি, সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে বা যোজ্যতা কক্ষে 1টি ইলেকট্রন বর্তমান। এবার সোডিয়ামের চিহ্ন হচ্ছে Na
এবং সোডিয়ামের মাথার উপরে একটি ইলেকট্রন দিয়ে দিলাম। এই একটি ইলেকট্রন সহ সোডিয়ামের যে আমরা প্রতীকটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সোডিয়ামের লুইস প্রতীক। এরকম ভাবে এই এখানে আরও উদাহরণ নিয়ে আছে যে লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, এর সর্ববহিস্থ কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3, পরমাণু ক্রমাঙ্ক যেহেতু 3 তাই মোট ইলেকট্রন সংখ্যা 3, তাই এর সর্ববহিস্থ কক্ষে কয়টি ইলেকট্রন বর্তমান? একটি, কারণ 2,1। তো এই সর্ববহিস্থ কক্ষের বা যোজ্যতা কক্ষের একটি ইলেকট্রন আর লিথিয়াম এর যে চিহ্ন Li আর তার সঙ্গে যোজ্যতা কক্ষের একটি ইলেকট্রন দিয়ে যে আমি চিহ্নটা পাচ্ছি বা প্রতীকটা পাচ্ছি সেটাই হচ্ছে লুইস প্রতীক। বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 4, তাহলে ওর মধ্যে মোট ইলেকট্রন সংখ্যা 4, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন থাকবে 2,2 অর্থাৎ 2টি। তাহলে বেরিলিয়ামের চিহ্ন হচ্ছে Be আর যোজ্যতা কক্ষের 2টি ইলেকট্রন একে বেষ্টন করে দিয়ে দিলাম, তাহলে যে আমরা চিহ্ন বা প্রতীকটি পাচ্ছে সেটা হচ্ছে লুইস প্রতীক। তো এই ছিল আজকের বেসিক জিনিসগুলো। রাসায়নিক বন্ধন ও আণবিক গঠন এই চ্যাপ্টারটির ক্ষেত্রে কিন্তু এই যে বেসিক জিনিসগুলো ভালো করে না জানলে কিন্তু পরবর্তী যে টপিকগুলো আছে, বিষয়গুলো আছে, সেগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে। তাই এগুলো একটু ভালো করে সবাই জেনে বুঝে রাখবে। ধন্যবাদ।